আরেকটা জিনিস হচ্ছে লাক, মানে হচ্ছে ধরেন আমিও একটা কাজ করছি খুব শ্রম দিয়ে মনোযোগ দিয়ে সবভাবে আমি একটা কাজ করছি, সেম ভাবে আপনিও করছেন, কিন্তু আমি সাকসেস হলাম না, আপনি হয়ে গেলেন। এই যে ব্যাপারটা আসলে কিভাবে হয় বা কিভাবে কাজ করে জিনিসটা? এটা তো ওই কাজটার ক্ষেত্রে দেখা যাবে যে কিভাবে হলো, এবং আপনি যখন এই কাজটার আউটপুট ভালোভাবে অ্যানালাইসিস করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কাজটা কিভাবে হলো। নিশ্চয়ই এক্সটার্নাল কিছু ফ্যাক্টর এখানে কাজ করে, যেই ফ্যাক্টর গুলা দ্বারা আসলে দুইজন একই রকমের কাজ করে কিন্তু একজন আহ, মানে সফল হয়, একজন বিফল হয়। এটা হইতেই পারে। আমিও আমার জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে যে আমি এবং আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, আমি তো ওর থেকে ভালো পড়ালেখা করেছি কিন্তু দেখা গেছে ও আমার থেকে বেশি সফল হয়ে গেছে। তখন আমি বুঝতে পেরেছি যে এখানে অন্যান্য ফ্যাক্টর কাজ করেছে। হয়তো ইন্টারভিউর সময় আমি এমন কিছু বলেছি বা এমন কিছু করেছি যেটা আমাকে পিছায় দিচ্ছে। এইটার তো প্রত্যেকটা কেস বাই কেস আপনার ভালোভাবে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আসলে কোন ফ্যাক্টরটা আপনাকে পিছায় দিচ্ছে এখানে। কিন্তু এখানে কোনো লাকের ব্যাপার নাই, এমন কোনো ব্যাপার নাই যেটা ঐশ্বরিক কেউ একজন বৈশা বৈশা আমাকে হারায় দিচ্ছে, এরকম কোনো কিছু নাই। এটার পেছনে খুবই এমনও হতে পারে যে ইন্টারভিউ বোর্ডে যে মানে আমার যে বন্ধু ছিল সেই বন্ধুটার আত্মীয় ইন্টারভিউ বোর্ডে পরীক্ষা নিতেছে, এরকমও হইতে পারে। অনেক ঘটনা ঘটতে পারে। এই রকমের ঘটনা নানা ফ্যাক্টর এটার ভিতরে কাজ করে, হ্যাঁ। এমনকি পরীক্ষার দিন হয়তো আমি একটু অসুস্থ হয়ে গেলাম, বা পরীক্ষার দিন হয়তো এমন কিছু হইলো, আমি প্রিপারেশন ভালো নিছিলাম কিন্তু পরীক্ষার লেখার সময় হয়তো আমি এমন কোনো মিস্টেক করছি। যে কোনো ভাবেই হোক সেটার পেছনে নিশ্চয়ই কোনো লৌকিক কারণ আছে, কিন্তু অলৌকিক কোনো কারণ আমি এখন পর্যন্ত পাই নাই। এবং আমি যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমি নিজেকেই এটার জন্য দায়ী করি যে আমারই কোনো একটা ল্যাকিংস ছিল, আমার সেটা ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গাটাতে আমার দুর্বলতা ছিল এবং সেটা আমার ঠিক করতে হবে। আমার মনে হয় এটাই বেস্ট অ্যাপ্রোচ। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে জাস্টিসের ব্যাপারে আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমার সাথে অন্যায় হচ্ছে সেটা আমি জানি, কিন্তু এই জাস্টিসটা আসলে কে দিবে? বা আমি যেমন হচ্ছে আমরা তো এতদিন ধরে এটাই মনে করতাম যে আল্লাহ বসে আছে, আল্লাহই বিচার করবে। তো এরপরেই তো জানলাম যে না, আসলে এখানে ওরকম এখন পর্যন্ত সত্যতা পাইনি বা প্রমাণ পাইনি। তো ওখান থেকে বের হয়ে এসেছি। তাহলে জাস্টিসের ব্যাপারটা আসলে কার হাতে ভাইয়া? জাস্টিসটা যে কেউ আপনি পাবেনই, সুবিচার যে আপনি পাবেনই, এই গ্যারান্টি আপনাকে আসলে কে দিয়েছে? মনে করেন একটা হরিণ আহ, দৌড়াচ্ছে, কিছুক্ষণ পর একটা বাঘ এসে তাকে খেয়ে ফেললো। এই হরিণটার সাথে তো জাস্টিস হইলো না, হরিণটা মাত্র খুব সুন্দর করে ঘুরতেছিল, হঠাৎ করে একটা বাঘ এসে তাকে খেয়ে ফেললো। এখানে জাস্টিস হতেই হবে, এই জিনিসটা মানে আমরা কেন মনে করি যে জাস্টিস হবেই, এই জিনিসটাকে মানে মনোবিজ্ঞানের মানে সাইকোলজিস্টরা, সাইক্রেটিস্ট মানে যারা মনোবিজ্ঞান নিয়ে কাজ করে তারা এই জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে দেখেছে যে মানুষের ভেতরে এই ধরনের একটা ধারণা আছে যেটাকে বলা হয় ন্যায্য বিশ্ব অনুকল্প। এটা একটা ফ্যালাসিয়াস একটা ধারণা। আপনাকে আমি এই জিনিসটা একটু বের করে দেখাই। আহ, এইটা হচ্ছে এটা হচ্ছে সংশয় ডট কমের একটা লেখা। মানে মানুষ ভাবে যে মানে পৃথিবীটা একটা জাস্ট ওয়ার্ল্ড। এটা মানে যারা মনে করে এটা, যারা এটাতে বিশ্বাস করে তারা মনে করে সবকিছু সব জায়গায় সবার সাথে জাস্টিস হবে। কিন্তু এইটা একটা ফ্যালাসি, এটা একটা যুক্তি, এটা একটা হেতাভাস। এখানে আসলে কি বলা মানে জিনিসটা কি যে দেখেন, এটা ন্যায্য বিশ্ব অনুকল্প একটি কগনিটিভ বায়াস বা জ্ঞানীয় পক্ষপাত যেখানে মানুষ মনে করে যে পৃথিবী এবং প্রকৃতি সর্বদাই ন্যায়সঙ্গত এবং প্রত্যেক মানুষ তার কাজের জন্য যথাযথ পুরস্কার বা শাস্তি পায়। এটা আমরা ধারণা করি। হুম এই বিশ্বাস অনুসারে সৎ ব্যক্তি শেষমেশ পুরস্কৃত হন। এটা আমরা সিনেমাতেও দেখতে ভালো লাগে যে নায়কটা ভিলেনকে একেবারে এমন পিটান পিটাইছে যে ভিলেন একেবারে নাস্তা নাবুদ। এবং মানে সে আসলে মানে যে তার মানে নায়কের বাবাকে সেই প্রাচীন আমলে কোনো 1900 কটকটি সালে হত্যা করেছিল, শেষমেশ গিয়ে নায়ক গিয়ে ছোট থেকে বড় হইয়া মানে তারপরে গিয়ে সে ঠাস ঠাস করে মাইরা মুইরা তারপরে ভিলেনকে একেবারে শোয়া দিয়ে একেবারে একটা জাস্টিস প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, লাস্টে লেখা ওঠে যে যে সত্যের পথে থাকে সে আসলে গিয়ে পুরস্কৃত হয়। হ্যাঁ, এই সিনেমাগুলো দেখে আমাদের কাছে ভালো লাগে। আমরা এক ধরনের মানসিক স্বস্তি বোধ করি যে হ্যাঁ, ওই যে ভিলেন বদমাইশটা ডিপজল যে আর কি নায়কের বাবাকে মাকে একদিন খুন করছিল, শেষে গিয়া আবার দেখা গেল লাস্টে গিয়া শেষ সিনে গিয়া নায়ক গিয়া ধুমধাম করে ঘুষি টুসি মাইরা মানে ডিপজলকে একেবারে সহায় দিছে। এইটা আমাদের কাছে খুব একটা মানে আকর্ষণীয় একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এটা যে প্রকৃতিতে ঘটবে এটা তো মানে চিন্তা করার কোনো যৌক্তিক কারণ নাই। এখানে এই লেখাটার ভিতরে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, কোনো অলৌকিক উপায়ে প্রকৃতি সবকিছুর হিসাব রাখে এবং যথাযথভাবে বিচার হয়, এই ধরনের একটা মানসিক শান্তি ও নিরাপত্তা দেয় যে সমাজে কোনো অপ্রত্যাশিত বা অন্যায় ঘটনা ঘটলে তার ন্যায়সঙ্গতভাবে সমাধান হবে। যদিও বাস্তবে এমনটা প্রায়শই ঘটে না, এই অনুকল্পটি মানুষের বিচার ক্ষমতাকে প্রভাবিত করে এবং নানা রকমের কুযুক্তি ও বিকৃত ধারণার জন্ম দেয়।
ন্যায্য বিষয় অনুকল্প অনেক সময় সমাজে গভীরভাবে প্রথিত এবং ব্যক্তিগত এবং সামাজিক আচরণের ক্ষেত্রে প্রচন্ড প্রভাব ফেলে। বিশেষত যখন মানুষ কোনো অপ্রত্যাশিত বা অন্যায় পরিস্থিতির সম্মুখীন হন, তখন তারা সহজেই অন্যায়কে সঠিক বলে প্রতিষ্ঠা করতে ন্যায্য বিশ্ব ধারণাটি ব্যবহার করেন। এর ফলে ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দায়ী করার প্রবণতাও দেখা যায়। দেখেন এখানে যে জিনিসটা বলা মানে করা হচ্ছে, বাস্তব জীবনে যে জিনিসগুলো ঘটে, যেমন ধরেন একটা মেয়ে ধর্ষণের শিকার হইছে। এখন আপনি যদি জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিসে বিশ্বাস করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই মেয়েটারই নিশ্চয়ই কোনো একটা দোষ ছিল। এই কারণে সে একটা শাস্তি পায় গেছে। তার সাথে মানে প্রকৃতি জাস্টিস করে দিছে। কিন্তু এটা তো একটা ভিকটিম ব্লেমিং হইলো। এই মেয়েটার তো আসলে কোনো দোষ ছিল না। বা ধরেন আপনি একটা দরিদ্র পরিবারে জন্মাইছেন। এখন দারিদ্র্যের দায়ভারটা কার? আপনাকেই যদি দোষ দেওয়া হয় যে আপনি নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ করছেন, যেটার কারণে প্রকৃতি আপনাকে দরিদ্র পরিবারে জন্ম দিছে। তাহলে তো এই জিনিসগুলা খুবই বাজে জিনিস হয়ে যাচ্ছে। এই ধরনের ধারণা কিভাবে মানুষের ভেতরে, এবং আরো মানে মর্মান্তিক ব্যাপার হচ্ছে, পরকালীন বিচার ব্যবস্থা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে এই বিশ্বাসের কারণে আহ মানুষ আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে চুপ করে থাকে। হ্যাঁ, যেমন কোনো মাদ্রাসায় কোনো বালক শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হলে পিতামাতা আইনের শরণাপন্ন হওয়ার বদলে ভাবেন আল্লাহ এর বিচার করবেন বা পরকালে এর ন্যায্য বিচার হবে। এইখান থেকে যে অপরাধীরা তারা আরো নির্যাতন করার সুযোগটা পেয়ে যায়। আহ এবং অসুস্থতা মানেও অনেকে মনে করে এটা তার পাপের শাস্তি। এই ধারণাগুলা মানুষের মধ্যে এই ধরনের মানে 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 কুযুক্তির জন্ম দেয়। যেমন ধরেন একটা এই যে মানে একটা যুদ্ধক্ষেত্রে এরকম কয়েকটা শিশু মারা গেছে। এখন এটার পেছনে এটা কি জাস্টিস হয়েছে? তাদের সাথে কি জাস্টিস হয়েছে? এখন আমরা যদি ভাবি যে এটার আরেকটা খুব চমৎকার উদাহরণ আছে। হরিণ শাবকের একটা উদাহরণ। আ এইটার যে মানে এই ধরনের ঘটনার পেছনে আস্তিকরা যে যুক্তিটা দেয় যে এই ধরনের সাফারিং কেন হয়? এই ধরনের সাফারিং হয় অন্যকে বোঝাবার জন্য। ঈশ্বর নাকি অন্যকে বোঝাবার জন্য এই ধরনের সাফারিং এর ক্রিয়েট করেন। তাহলে আরেকটা চমৎকার উদাহরণ আছে। একটা জঙ্গলে একটা হরিণ আগুনে মারা যাচ্ছে পুড়ে, পুড়ে। কেউ দেখছে না তাকে। এখন এই যে হরিণের যে সাফারিং, এইটা তাহলে কিসের পরীক্ষা বা কাকে বোঝাবার জন্য এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে? মানে এই পরীক্ষাটার ফলাফলটা কি? এটাও একটা খুব চমৎকার মানে তৈরি করে মানুষের ভেতরে যে হরিণ শাবকের যে উদাহরণটা বাম্বি কেস, এই জিনিসটা যদি কোনো দূরের বনে বজ্রপাতে একটি মৃত গাছে আগুন লাগে, আগুনে একটি হরিণ শাবক আটকা পড়ে, ভয়ানকভাবে পুড়ে যায় এবং কয়েকদিন ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করে মারা যায়। এখানে কোনো মানুষের স্বাধীন ইচ্ছা নেই, কোনো আত্মিক বিকাশ নেই, কোনো মহাজাগতিক পরিকল্পনার স্পষ্ট কোনো লাভ নেই। তাহলে এটা একটা অপ্রয়োজনীয় অমঙ্গল। হ্যাঁ, তারপর মনে করেন একটা ছোট বাচ্চা মেয়ে, সেই মেয়েটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এখন এই মেয়েটার আহ, সাথে জাস্টিস কি? প্রকৃতিতে এই রকমের কোনো জাস্টিসের কোনো ধারণা নাই। প্রকৃতি এইভাবে জাস্টিস হতেই হবে এরকম কোনো আপনাকে কোনো আহ, মানে লিখিত চুক্তি আপনার সাথে করে নাই যে প্রকৃতি সবসময় জাস্টিস করবে। যেমন ধরেন আপনি সুনামি যখন হয়, তখন সুনামি জানে না যে কোন লোকটা ভালো কোন লোকটা খারাপ। এখন সুনামিতে যারা ভেসে গেছে, সেই ভেসে যাওয়া মানুষদের মধ্যে অনেক শিশু আছে, অনেক সৎ ব্যক্তি আছে। আপনি মনে মনে ভাবতে পারেন যে আহ, আমার ওই আক্কাসউদ্দিন এত ভালো লোক, এত সারা জীবনে কখনো ঘুষ খায় নাই, তাহলে সে কেন সুনামিতে মারা গেল? বা সে কেন করোনাতে এভাবে মারা গেল? হ্যাঁ, আমার এক আত্মীয় আছে যে করোনা খুব ভালো মানুষ, কোনোদিন ঘুষ খায় না, সবসময় সত্য কথা বলে। এ করোনাতে মারা গেল, এ কেন মারা গেল? আরে আচ্ছা, করোনা তো এই ধরনের কোনো চুক্তি আপনার সাথে করে নাই যে আপনার সাথে জাস্টিস করবে। সে করোনা দেখবে যে কার বডিতে সে টিকতে পারে, সেই বডিতে সে যদি আক্রমণ করতে পারে তাহলে সে আক্রমণ করবে। করোনা তো কখনো দেখবে না যে আপনি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আমাদের যে জাস্টিসের ধারণা, আমাদের যে ন্যায় বিচারের ধারণা, সেটা আমরা মানুষরা তৈরি করেছি। এবং আমরা আশা করি, প্রত্যাশা করি যে আমাদের সাথে একটা জাস্টিস হবে। এই কারণে আমরা আইন কানুন বিচার ব্যবস্থা ইত্যাদি তৈরি করেছি, রাষ্ট্র কাঠামো তৈরি করেছি, সংবিধান তৈরি করেছি, যেন কারোর সাথে অন্যায় না হয়। কিন্তু এগুলোর ভিতরে অনেক ত্রুটি আছে, যে ত্রুটিগুলো আমরা ধীরে ধীরে ডেভেলপ করার চেষ্টা করি। আর যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে আমরা অন্য দেশে চলে যেতে চাই, যে সমস্ত দেশে আইনের শাসন আছে। যেমন ধরেন বাংলাদেশের একজন মানুষ বা পাকিস্তানের একজন মানুষ চাইবে সেই ইউরোপের দেশে কোনো একটা দেশে পাড়ি জমাতে, যেখানে আইনের শাসনটা ভালো, তার সাথে কোনো অন্যায় হবে না। এই কারণে সে সবসময় চাইবে ইউরোপের মতো একটা দেশে চলে যেতে। এখন আমাদের চেষ্টাটা থাকা উচিত যে আমাদের যে আইন কাঠামো, বিচার ব্যবস্থা, সংবিধান, রাষ্ট্র কাঠামো, পুলিশ, এই জিনিসগুলাকে আমরা সঠিকভাবে তৈরি করব যেন আমাদের কারোর সাথে ইনজাস্টিস না হয়। কিন্তু তারপরেও যদি ইনজাস্টিস হয়, তাহলে তো আমাদের কাছে কিছু করার নাই। আমাদের সেই ইনজাস্টিসের যে কোনো একটা বিচার হবে এরকম তো কোনো প্রমাণ নাই। আমরা শুধুমাত্র সেটা কামনা করতে পারি। যেমন আমার জন্ম হয়েছে একটা মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীর পরিবারে, এবং আমার একটা বন্ধু আছে যার জন্ম হয়েছে বিরাট কোটিপতি, বাংলাদেশের বিরাট এক কোটিপতির পরিবারে তার জন্ম হয়েছে। এখন সেই ছেলেটাকে যখন আমি দেখছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে তো ইনজাস্টিস হইলো। এখন যদি আমি মনে মনে কল্পনা করি যে পরকালে আমার ওই বন্ধু আক্কাসকে গরিব হিসেবে জন্ম দেওয়ানো হবে এবং আমাকে বড়লোক হিসেবে জন্ম দেওয়ানো হবে, এটা যদি আমি মনে মনে কল্পনা করে এক ধরনের মানসিক তৃপ্তি পাই, স্বস্তি পাই, সেটা শুধুমাত্র আমার মানসিক স্বস্তির জন্য
একটা কিছু হইতে পারে, কিন্তু এটা তো বাস্তবে যে ঘটবে এটার তো কোনো প্রমাণ নাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন রিফাত? জি, জি ভাইয়া, জি। থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর মতো করে বুঝালেন আরকি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই আজকে। জি ভাইয়া, জি ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় দিলাম। পরের জন